আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও 18,000 দরিদ্র পরিবার। 70 উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। মিয়ানমারে চলমান সংঘাতের মাঝে হুমকির মুখে টেকনাফ ও সেন্ট মার্টিন নৌ রুট। 4 দিন ধরে বন্ধ ট্রলার ও স্পিড বোট চলাচল। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিল সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে। 22 বছরের চুক্তি। এবং খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদা 11 লাখ। লাইভ ওয়েটে চলছে বেচাকেনা, দাম বেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রত্যেক ভূমি ও গৃহহীন মানুষকে সুন্দর জীবন উপহার দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 174টি উপজেলার 18,566 ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে 3 জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন তিনি। এ সময় 70 উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। নিরঞ্জন দেবের ক্যামেরায় ভোলা থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। বিবি আয়েশা এতদিন নদীর পাড়ে পলিথিনে মোড়ানো ঘরে বসবাস করলেও এখন তার আশ্রয় ভোলার চর ফ্যাশনের চর কচ্ছপিয়ার আধা পাকা এ ঘরে। বাড়ি লয়ে গেছে নদী বেদিশে হইয়া তো এই দেশ আইছি। আমার বাড়ি হয়েছে যে আলিমুদ্দি বাংলা বাজারে এন দৌলতকার এদিকে আয়াতে এন অনকি ঘর আছিল পাইছি। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে 174টি উপজেলায় এবার 18,566টি গৃহহীন ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভোলা জেলার চর ফ্যাশন, লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে অসহায় মানুষদের জন্য আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। ঘূর্ণিঝড় রিমাল সহ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর তৈরি করার উদ্যোগের কথাও জানান তিনি। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। পরে 3টি জেলায় আশ্রয় প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। 1997 সাল থেকে বর্তমান পর্যন্ত আশ্রয় প্রকল্পের অধীনে দেশের প্রায় 50 লাখ মানুষ পেয়েছেন স্থায়ী ঠিকানা। এতে একদিকে গৃহহীন এবং ভূমিহীন মানুষদের যেমন দিন বদল ঘটছে, আরেকদিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন এসব অসহায় মানুষ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চর ফ্যাশন, ভোলা। নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাবনা সফরের তৃতীয় দিন সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি জানান, করোনা মহামারী ও সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় দেশের অর্থনীতি সচল রয়েছে। এ সময় পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী চেম্বারের কার্যক্রম এবং জেলার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের কারণে দেশের সাধারণ মানুষের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকেও খেয়াল রাখার কথা বলেন রাষ্ট্রপতি। একই সাথে গুরুত্ব আরোপ করেন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নিতে।
মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে নতুন করে হুমকির মুখে পড়েছে টেকনাফ ও সেন্ট মার্টিন নৌ রুট। এই রুটে চলাচলকারী ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে দুবার এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ফলে ঝুঁকি থাকায় নিরাপত্তার কারণে 4 দিন ধরে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিড বোট চলাচল। সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, আরও কয়েকদিন নৌ রুটটি বন্ধ থাকলে দ্বীপটিতে খাবারের সংকট দেখা দিতে পারে। এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, সেন্ট মার্টিনে বসবাসকারী 10,000 মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য টেকনাফ থেকে নিয়ে আসা হয়। যেহেতু মিয়ানমার থেকে বারবার গুলি ছোড়া হচ্ছে, সে কারণে নাফ নদীর পরিবর্তে অন্য পথে সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী আনা নেওয়া ও যাতায়াতের ব্যবস্থা করার বিষয়ে কাজ করছেন তারা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এরই মধ্যে টার্মিনালে সংযোজন করা হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতি এবং বৈশ্বিক লজিস্টিক চেইনে চট্টগ্রাম বন্দরের ভূমিকা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সৌদি প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে কন্টেইনার লোডিং এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করলো রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। আগামী 22 বছর এই টার্মিনালটি পরিচালনা করবে তারা। এটি চট্টগ্রাম বন্দরের ল্যান্ডলর্ড পদ্ধতির প্রথম টার্মিনাল। কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটি কন্টেইনার হ্যান্ডলিং এবং প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনায় আধুনিক সব ধরনের কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম অন্তর্ভুক্ত করবে। এর ফলে এই টার্মিনালের বছরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 2.5 লাখ থেকে 6 লাখ একক পর্যন্ত বৃদ্ধি পাবে। Big machinery has computers in their cabins. They will get the instruction on the screen. They know where to go. We know exactly where the containers are in the yard. So everything is going through the system. এই অপারেশনাল কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তাকে, যার জন্য প্রয়োজনীয় দেশি বিদেশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। I'm very pleased to see on the safety requirements you see already a change. We're very happy to educate our Bangladeshi staff. We have more than 260. চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, এই ধরনের আন্তর্জাতিক অপারেটররা কার্যক্রম শুরু করায় বন্দরের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরো অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন প্রযুক্তি এখানে আসছে, ইতিমধ্যে লক্ষ্য করেছেন আরো প্রযুক্তি আসতেছে। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে শনিবার চট্টগ্রাম বন্দরে আসে। এরপর 800 কন্টেইনার নিয়ে ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট সহ 21 মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 96 সদস্যের মধ্যে 31 জনকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্যে KNF এর 16 নারী ও 15 জন পুরুষ সদস্যকে চট্টগ্রামে নেওয়া হয়। বান্দরবান কারাগারের তত্ত্বাবধায়ক জান্নাতুল ফরহাদ জানান, নিরাপত্তার পাশাপাশি কারাগারের স্থান সংকুলান না হওয়ায় KNF এর 31 সদস্যকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। গত 2 ও 3 এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে এবং থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। ঘটনার পর আসামিদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গত বছর জাতীয় রাজস্ব বোর্ড রেলে পণ্য রপ্তানির অনুমতি দিলেও ইয়ার্ড নির্মাণ সহ অবকাঠামোগত নানা সমস্যার কারণে আজও তা আলোর মুখ দেখেনি। দিন দিন পণ্য রপ্তানি চাহিদা বাড়লেও দুর্বল অবকাঠামোর কারণে হতাশ ব্যবসায়ীরা। রেল কর্তৃপক্ষ বলছে, বেনাপোল বন্দরে ইয়ার্ড নির্মাণ সহ অবকাঠামো উন্নয়ন করা গেলে এ পথে পণ্য আমদানি সম্ভব হবে। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন তামান্না জেনিফার। ভারতের সাথে বাংলাদেশের স্থলপথে বাণিজ্যের 70% বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়ক পথে হয়ে থাকে। আমদানি বাণিজ্য সহজ করতে সড়ক পথের পাশাপাশি রেলপথেও ভারত থেকে পণ্য আমদানি করা হচ্ছে। এতে আমদানি বাণিজ্যে গতি ফিরলেও রপ্তানি বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা।
যদি আমরা পণ্য রেলওয়ের মাধ্যমে রপ্তানি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিং কমে আসবে এবং দ্রুত সময়ে তার গন্তব্যে পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে বেনাপোল বন্দরের কিছু অবকাঠামো উন্নয়নের দরকার। রেলওয়ের দুই পাশে যে 100-120 ফিট জায়গা আছে সেটাকে বেসমেন্ট তৈরি করতে হবে জরুরি ভিত্তিতে কন্টেনার ওঠানামা করার জন্য। ইয়ার্ড বাড়াতে হবে, রেলের ইয়ার্ড বাড়ানোর মধ্য দিয়ে এখানে ট্রাক থেকে রেলে মাল উঠবে সোজা বোম্বে, হায়দ্রাবাদ, মাদ্রাজ যেখানে যাবে চলে যাবে ইন্ডিয়াতে। 2022 সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রেলে পণ্য রপ্তানির অনুমতি দিলেও আজও তা চালু করা সম্ভব হয়নি। এ পথে পণ্য বাণিজ্য চালু করতে বেনাপোল, পেট্রাপোল উভয় বন্দরে বাড়াতে হবে অবকাঠামোগত সুবিধা। বিষয়টি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন, দ্রুত সমাধান হবে বলে আমরা আশা করছি। ব্যবসায়ীদের মতে কার্গো রেলে পণ্য রপ্তানি চালু করা গেলে যেমনি দিনে দিনে কলকাতায় পণ্য পৌঁছানো সম্ভব হবে, তেমনি খরচও নেমে আসবে অর্ধেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে বেনাপোল স্থলবন্দরের এক কাস্টমস ইন্সপেক্টরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। বেনাপোল কাস্টমস হাউসের সামনে আয়োজিত সমাবেশে তারা অভিযোগ করেন, হামলার 3 দিন পার হলেও আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে প্রশাসন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। গত শুক্রবার রাতে বেনাপোলের প্রাচুর বাওর এলাকায় রাফিউল ইসলাম নামে এক কাস্টমস ইন্সপেক্টরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদা 11 লাখেরও বেশি। ঈদুল আজহার আর মাত্র 5 দিন বাকি থাকায় পশুর যত্ন আর বেচাকেনা নিয়ে তুমুল ব্যস্ত খামারি ও গৃহস্থরা। লাইভ ওয়েটের দরদাম হওয়ায় পশুর দাম কিছুটা বেশি। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনার ছোট বড় সব খামারি এখন ব্যতিব্যস্ত। রাত দিন কাজ চলছে, পশুদেরও যত্ন আত্মি বেড়েছে। সাজিয়ে রাখা হচ্ছে ক্রেতাদের অপেক্ষায়। গোখাদ্য সহ লালন পালনের ব্যয় বাড়ায় কোরবানির পশুপালনে অন্য বছরের তুলনায় খামারিদের খরচ বেশি হয়েছে এবার, তাই দামও বেড়েছে। লাইভ ওয়েটে বিদেশি জাতের গরুর কেজি 500 আর দেশি গরু 550 টাকা হাঁকছেন ব্যবসায়ী খামারিরা। সোমবার আনুষ্ঠানিকভাবে মহানগরীর কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। তবে ঝামেলা এড়াতে খামারে গিয়ে গরু পছন্দ করে আগাম বুকিং দিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। দাম বেশি হলেও মোটামুটি ভোক্তার সাধ্যের মধ্যেই আছে। একটা গরু যদি লাইভ ওয়েটে কেনে ওয়েস্টেজটা বাদ দিয়ে সে হিসাব করতে পারে যে এতটুকু গোশত থাকবে, এতটুকু করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা দিতে পারবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে এবার খুলনা বিভাগে চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত আছে। 80 থেকে শুরু করে 1.5 লাখ এই রেঞ্জের গরুর চাহিদা বেশি, মানে এদের সংখ্যা বেশি। বাকি বেশি বড় গরুগুলা এগুলো বড় ক্রেতার সংখ্যা কম, যার কারণে আমাদের দেশে যে আমাদের খুলনা জেলাতে খামারি যেটা তৈরি করতেছে এটা তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছে। গত বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 11,06,532টি। এদিকে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া প্রতিবেশী দেশে পাচার রোধে সড়কে নজরদারির পাশাপাশি নানা ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ঈদের দিনই মহানগরীর কোরবানির পশুর বজ্র পরিষ্কারের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল গোপালপুর বাজার প্রদক্ষিণ করে। 30 এপ্রিল রাতে আজিমনগর রেল স্টেশনের সামনে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিআই নেতা মঞ্জুর রহমান মঞ্জুকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষাক্ত কেমিক্যাল দিয়ে বিভিন্ন ধরনের জুস, চানাচুর ও চিপস তৈরি করায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে 10 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল পৌর এলাকার খৈয়াসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম। এ সময় সাইফুল ফুড অ্যান্ড প্রোডাক্ট নামে 2টি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যে বিএসটিআই এর নকল মোড়ক ব্যবহার করছিলেন কারখানার মালিক।
খরস্রোতা চেঙ্গি নদীর ভাঙন থেকে খাগড়াছড়ি শহর ও এর পাশের বিস্তীর্ণ এলাকা রক্ষায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। সহসাই শুরু হবে চেঙ্গি ও মাইনি নদীর নাব্যতা বাড়াতে ড্রেজিং, পুনঃখনন ও চর অপসারণের কাজ। পানি উন্নয়ন বোর্ডের এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে তীরবর্তী হাজারো মানুষের মনে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। একসময় বৃষ্টি হলেই আতঙ্কিত হয়ে উঠতেন খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর তীরের বাসিন্দারা। পাহাড়ি ঢলে নদী ভাঙনে আশ্রয়ের শেষ সম্বলটুকু কেড়ে নিতে পারে এমন শঙ্কায় দিন কাটত তাদের। এরই মধ্যে নদী ভাঙনের শিকার হয়ে ভূমিহীন হয়েছে বহু পরিবার, ভেঙেছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও। তবে খাগড়াছড়ির চেঙ্গি নদী ও দিঘিনালার মাইনি নদীর তীর প্রতিরক্ষায় ব্লক স্থাপনের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন নদী পার ভাঙতে ভাঙতে এখন অনেক রাস্তার কাছে চলে আসছে। জনগণের সুবিধা হয়েছে, আর পার ভাঙবো না এবং সেটা এখন সুন্দর হয়েছে। তো এই ব্লকের বসালে পরে আমাদের মনে হয় জায়গা জমিটা অনেক রক্ষা পাবে, ঘরবাড়ি অনেক রক্ষা পাবে। এতে খাগড়াছড়ির 30 গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। একই সাথে বাঁচবে দিঘিনালার বহু গ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়ক। শুধু চেঙ্গির কোনো ভাঙন রক্ষা হয় নাই, রক্ষা পেয়েছে আমাদের এলাকার বাজার, শ্মশান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। 586 কোটি টাকার এই প্রকল্পে দুই নদীতে 50 কিলোমিটার ড্রেজিং এবং 70 কিলোমিটার এলাকায় নদী পুনঃখনন ও চর অপসারণের কাজ করা হবে। এর মধ্যে খাগড়াছড়ির প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন রোধে 35টি স্থানে জিও ব্যাগ দিয়ে ব্লক স্থাপনের কাজ চলছে। শুধু তীর রক্ষায় ব্যয় করা হচ্ছে 194 কোটি টাকা। ইতিমধ্যে দুই নদীর 3টি স্থানে ব্লক বসানোর কাজ শেষ হয়েছে। 3টি লোকেশনে আমরা তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শেষ করেছি। প্রায় 10টি লোকেশনে কাজ প্রায় 50% শেষ হয়েছে, আর বাকি লোকেশনগুলোতে কাজ শুরু হয়েছে, কাজ চলছে। আগামী শুষ্ক মৌসুমের ভিতরে সেই কাজগুলো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। প্রকল্পের কাজ শেষ হবে 2025 সালের ডিসেম্বরে। আর পুরো কাজ শেষ হলে জেলায় বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে বলে আশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এশিয়া অঞ্চলের শিক্ষার্থীদের সেরা হিসেবে গড়ে তুলতে নতুন কিছু শেখা ও অভিজ্ঞতা অর্জনের বিকল্প নেই বলে মনে করে ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেইলিবারি ভালুকা। আন্ডার ওয়াটার রোবোটিক্স, এআই পাওয়ার্ড হুইলচেয়ার, হ্যান্ডহেল্ড পলিউশন ম্যাপিং ডিভাইস সহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের পরিচয় করাতে শুরু হয়েছে 5 দিনের MIT লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স। হেইলিবারি ভালুকা এবং বোস্টনের MIT এজুটেন্ট সেন্টারের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভালুকায় ধামসুর মল্লিক বাড়িতে হেইলিবারির স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। অন্যান্যের মধ্যে হেইলিবারি ভালুকার ফাইন্ডিং হেডমাস্টার সাইমন গ্রেডি, সংসদ সদস্য MA ওয়াহেদ, প্রফেসর করিমুল্লাহ এবং MITর ফ্যাকাল্টি ও গ্র্যাজুয়েট মেম্বাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের 11 থেকে 14 বছর বয়সী 100 শিক্ষার্থী। ঈদ উল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় ও দুস্থ 5000 পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের 10 কেজি করে VGF এর চাল বিতরণ শুরু হয়েছে। সকালে পৌরসভার আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া। পৌর সচিব মোহাম্মদ আলাউদ্দিন সহ কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শহরের বাখুন্ডা বাজার ঘাট সংলগ্ন এলাকায় নদীর ময়লা, আবর্জনা ও কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। স্থানীয় সরকারি বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির ও সদর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে কুমার নদে জমে থাকা কচুরিপানার কারণে এর পানি কেউ ব্যবহার করতে পারছিলেন না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।